আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদ হাসান, সহকারী শিক্ষক, কৃষি শিক্ষা, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের পাঠ ১৩ নিয়ে আলোচনা করব। শুধু পাঠ ১৩ই নয়, আরও কিছু পাঠ নিয়ে আজকে আলোচনা করা হবে। প্রথমে আমরা পাঠ ১৩ নিয়ে আলোচনা করব। পাঠ ১৩র মূল কথা হল গলদা চিংড়ির চাষ পদ্ধতি ও অর্থনৈতিক গুরুত্ব। আমাদের দেশে নানান ধরনের আবাসস্থলে গলদা চিংড়ি চাষ হয়ে থাকে। তার মধ্যে আমরা পুকুরে চাষ করে থাকি, ধান খেতে চাষ করে থাকি এবং ঘেরে চাষ করে থাকি। এই তিনটি জায়গায় আমরা চিংড়ি চাষ করে থাকি। আমরা সাধারণত কয়েকটি পদ্ধতিতে চিংড়ি মাছ চাষ করে থাকি। সনাতন পদ্ধতি, উন্নত হালকা চাষ পদ্ধতি, আধা নিবিড় চাষ পদ্ধতি, নিবিড় চাষ পদ্ধতি। এই পদ্ধতিগুলো নিয়ে আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা আবার একটু বলছি। সনাতন পদ্ধতিতে পুঁজি লাগে না বা কম পুঁজি হলেই হয় এবং রাসায়নিক সারও দিতে হয় না। উন্নত হালকা চাষ পদ্ধতিতে ঘের ও ধান ক্ষেতের ভেতরে আমরা করতে পারি এবং এই পদ্ধতিতে পানি ব্যবস্থাপনার উন্নয়ন, মাটি পানির গভীরতা, উর্বরতা বৃদ্ধির জন্য চুন ও সার প্রয়োগ করা হয়। আধা নিবিড় চাষ পদ্ধতি, এই পদ্ধতিতে পুকুর ও ঘেরে চাষ করা হয়। এই চাষ ব্যবস্থাপনায় পুকুর পরিষ্কার করে চুন প্রয়োগ এবং প্রাকৃতিক খাদ্য উৎপাদনের জন্য পরিমিত পরিমাণে সার প্রয়োগ করা হয়। নিবিড় চাষ পদ্ধতি, এই চাষ পদ্ধতি সাধারণত পুকুরে করা হয়। এই পদ্ধতিতে চুন ও সার প্রয়োগ করে খামারে প্রাকৃতিক খাদ্য উৎপাদন করা হয়। গলদা চিংড়ির জীবন বৃত্তান্ত। গলদা চিংড়ির জীবন বৃত্তান্ত আমরা এই ছবির সাহায্যে জানব। প্রথমে গলদা চিংড়ি ডিম থেকে লার্ভা হয়, লার্ভা থেকে পোস্ট লার্ভা হয়, পোস্ট লার্ভা থেকে একটি পূর্ণাঙ্গ লার্ভা হয়ে থাকে। পূর্ণাঙ্গ লার্ভা হওয়ার পরে সেটি আস্তে আস্তে বড় হতে হতে গলদা চিংড়িতে রূপান্তরিত হয়। গলদা চিংড়ির ৬টি প্রধান বৈশিষ্ট্য রয়েছে। একটি হলো এটি সব কিছু খায়। এটি যে কোনো খাবার রাতে গ্রহণ করে থাকে, অর্থাৎ রাতের বেলা এটি খাবার খেয়ে থাকে। পুকুরের একদম নিচে পুকুরের তলদেশে যে খাদ্যগুলো থাকে সেই খাদ্যগুলো ওরা খেয়ে থাকে। একই বয়সের পুরুষ চিংড়ি স্ত্রী চিংড়ির চেয়ে আকারে বড় হয়, লম্বায় বড় হয়। লবণাক্ত পানিতে এরা সাধারণত ডিম দিয়ে থাকে। আধা লবণাক্ত পানিতে এই ডিম ফুটে বাচ্চা বের হয়। বাংলাদেশের গলদা চিংড়ির গুরুত্ব, এই গুরুত্বটা আমাদের পড়তে হবে। ১ নম্বর গুরুত্ব হলো মাত্র ১.৫ থেকে ২ মাসের মধ্যে চাষ করা সম্ভব বলে গলদা চিংড়ি অর্থনৈতিকভাবে সম্ভাবনাময়। দেশে প্রায় ৩৬টি চলমান গলদা চিংড়ির হ্যাচারি রয়েছে। বাংলাদেশে ৮.৩৩ লক্ষ চিংড়ি চাষি রয়েছে, যার মধ্যে পুকুরে ও খামার পর্যায়ে গলদা চিংড়ি চাষির সংখ্যা অনেক বেশি। রপ্তানিযোগ্য চিংড়ির মধ্যে গলদার অবদান প্রায় ২৩%। চিংড়ি চাষের মধ্যে ঘেরে বাগদা চিংড়ি চাষে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে, কিন্তু খামারে গলদা চিংড়ি চাষ করলে পরিবেশের ক্ষয়ক্ষতির তেমন আশঙ্কা থাকে না বলে এর অর্থনৈতিক গুরুত্ব খুবই তাৎপর্যপূর্ণ।
পুষ্টি চাহিদা পূরণ, পারিবারিক আয় বৃদ্ধি ও কর্মসংস্থানে ব্যাপক ভূমিকা রয়েছে। রোগবালাই দ্বারা কম আক্রান্ত হয়, ফলে চাষের ঝুঁকি কম হয়। পুকুরে গলদা চিংড়ির চাষ পদ্ধতি। পুকুরে আমরা কিভাবে গলদা চিংড়ি চাষ করব? প্রথমে আমরা পুকুরের মাটির গুণাগুণ জেনে নেব। চিংড়ি চাষের জমির উপরিতল বা সমতল হতে হবে, মানে পুকুরের সব উপরিতলটা কেমন হবে? সমতল হবে, মানে কোথাও উঁচু কোথাও নিচু থাকবে না, সমান হবে। মাটি ঈষৎ ক্ষারীয় হবে। মাটির গুণাগুণ: মাটির পিএইচ এর মাত্রা হবে 7 থেকে 8.5 এবং লবণাক্ততা হবে 0 থেকে 8 ppT। আর পুকুর প্রস্তুতকরণ: পুকুরের পাড় উঁচু ও শক্ত হবে। পুকুর শুকিয়ে অবাঞ্ছিত প্রাণী অপসারণ করে চুন ও সার প্রয়োগ করতে হবে। অবাঞ্ছিত প্রাণী অপসারণের জন্য 3 থেকে 5 ppm রোটেনন দিতে হবে। পুকুরের পানি প্রবাহ গেটে 10 মিলিমিটার ব্যাস বিশিষ্ট ফাঁসের জাল বসাতে হবে। পুকুরে চিংড়ি ছাড়ার পূর্বে অতিরিক্ত আগাছা থাকলে সেখানে 20 দিন আগে অল্প মাত্রায় গ্লাইসেল দিতে হতে পারে, এতে ব্যয় কমবে। চুন প্রয়োগ ও সার প্রয়োগ: প্রতি শতকে 1 কেজি চুন প্রয়োগ করতে হবে। চুন প্রয়োগের 1 সপ্তাহ পর শতকে 1 থেকে 2 কেজি গোবর, 100 গ্রাম ইউরিয়া ও 50 গ্রাম টিএসপি দিতে হবে। পোনা মজুত: সার প্রয়োগের পর পানি সবুজ হতে শুরু করলে ফেব্রুয়ারি মার্চে পোনা ছাড়তে হবে। শতকে 60টি পোনা ছাড়া যায়। মিশ্র চাষ করলে 35টি পোনা প্রতি শতকে এবং নিবিড় চাষে শতকে সর্বোচ্চ 200টি পর্যন্ত পোনা ছাড়া যায়। সঠিক পোনা অবমুক্তকরণ: চিংড়ির পোনা শনাক্তকরণে ভুল হলে ফলন কমে যেতে পারে, তাই সঠিক বিশুদ্ধ গলদা পোনা ছাড়তে হবে। পোনা 3 থেকে 4 সেন্টিমিটার লম্বা হবে। এই পোনার ক্যারাপেসে কয়েকটি আড়াআড়ি কালো দাগ থাকে। এর রোস্ট্রাম বাঁকানো ও উপরে নিচে খাঁজ কাটা থাকে। প্রথম 2 জোড়া পায়ে চিমটা থাকে এবং পা লম্বাটে হয়। চাষ ব্যবস্থাপনা: পোনা মজুদের পর চাষ ব্যবস্থাপনার মধ্যে রয়েছে খাদ্য প্রয়োগ, রোগবালাই দমন, পানির গুণাগুণ নিয়ন্ত্রণ ও মাছ আহরণ এবং প্রক্রিয়াজাতকরণ। সাধারণত এর ফলন হয়ে থাকে 5 থেকে 10 টন। নিবিড় চাষ করলে এর ফলন হয়ে থাকে 5 থেকে 10 টন। এবার পাঠ 15, ধান খেতে গলদা চিংড়ির চাষ পদ্ধতি। ধান খেতে গলদা চিংড়ির চাষ করলে একই স্থানে ধান এবং চিংড়ি দুটোই পাওয়া যায়, একে বলা হয় সমন্বিত পদ্ধতি। একদিকে যেমন মাছ উৎপাদিত হচ্ছে, অন্যদিকে ধান উৎপাদিত হচ্ছে। এই বাংলাদেশে সাধারণত ফসল চাষের মধ্যে 77% জমিতে ধানের চাষ হয়, যার মধ্যে প্রায় অর্ধেক জমিতে মৌসুমি ভিত্তিতে সফলভাবে গলদা চিংড়ি চাষ করা সম্ভব। জমি নির্বাচন: নিচু ধরনের ধান খেতেই চিংড়ি চাষের জন্য জমি নির্বাচন করতে হবে, অর্থাৎ যে সকল এলাকা নিচু এবং ধান ক্ষেত করা হয়, ধান ক্ষেতের জন্য ভালো, সে সকল এলাকাতেই কিন্তু আমরা এই চিংড়ি চাষ করব। পলি দোআঁশ ও এঁটেল দোআঁশ মাটির ধান ক্ষেত যার পানির ধারণ ক্ষমতা বেশি, জমিটি বাড়ির কাছাকাছি হলে সুরক্ষা ও ব্যবস্থাপনা তত ভালো হয়। উঁচু ধান খেতে গভীর নলকূপের সাহায্যে পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে। জমি নিচু হলে 30 থেকে 35 সেন্টিমিটার উঁচু করে আইল বাঁধতে হবে।
জমি প্রস্তুতকরণ ও ধানের চারা রোপণ। জমি তৈরি করার সময় জমির বাঁধ উঁচু ও মজবুত হওয়া দরকার। জমির ঢালু অংশে শতকরা 1 থেকে 2 ভাগ জায়গা 1 মিটার গভীর একটি গর্ত করতে হবে। খরা মৌসুমে জমির পানি শুকিয়ে গেলে ওই গর্তে চিংড়ি আশ্রয় নিতে পারবে। খেতে পর্যাপ্ত পানি ও চিংড়ির সহজ চলাচলের জন্য আড়াআড়িভাবে খাল খনন করতে হবে। এতে চিংড়ি আহরণ করতে সুবিধা হয়। চিংড়ি যেন বেরিয়ে যেতে না পারে সেজন্য জমিতে চিংড়ি যাতে অন্য জমিতে চলে যেতে না পারে সেজন্য নর্দমার মুখে বাঁশের জালি দিতে হবে। ধানের জমিকে যেভাবে প্রস্তুত করা হয় এক্ষেত্রে জমি সেভাবে প্রস্তুত করতে হবে। জমিতে সার, গোবর ইত্যাদি প্রয়োগ করতে হবে। উন্নত জাতের বোরো ধান চাষ করা ভালো, তবে স্থানীয় রোপা জাতের আমন ধানও চাষ করা যায়। পৌষ মাঘ বা ডিসেম্বর জানুয়ারি মাসে ধানের চারা রোপণ এবং বৈশাখ জ্যৈষ্ঠ বা এপ্রিল মে মাস ধান কাটার সময়। বোরো ধান চাষের অনুরূপ জমি চাষ করে সার দিয়ে প্রস্তুত করতে হবে। প্রচলিত নিয়ম অনুযায়ী 20 থেকে 25 সেন্টিমিটার এবং এর সারিতে এক একটি সারিতে 15 থেকে 20 সেন্টিমিটার দূরত্বে গোছা রোপণ করা হয়। পোনা ছাড়া জ্যৈষ্ঠ মাসে ধান রোপণের 10 থেকে 15 দিন পর সাধারণ নিয়মে গলদা পোনা ছাড়তে হবে। জমিতে পানির পরিমাণ 30 সেন্টিমিটার হলে বাড়তি খাবার হিসেবে চালের কুড়া, খৈল দিতে হবে। চালের কুড়া বা খৈল দেহের ওজনের শতকরা 2 থেকে 3 ভাগ হারে ছিটিয়ে দিতে হবে। জমিতে কীটনাশক ব্যবহার না করা, তবে আবশ্যক হলে চিংড়ি গর্তে আটকে নিতে হবে। চিংড়ি সংগ্রহ। ধান কাটার পর পানি কমে গেলে চিংড়ি নর্দমা ও গর্তে চলে যাবে, তখন মাছ ধরতে হবে। ধান কাটার পর জমিতে সেচ দিয়ে চিংড়ি রেখে বড় হওয়ার সুযোগ দিতে হবে। চিংড়ি আহরণ। চিংড়িগুলো ধান পাকা শুরু হলে যখন পানি নেমে যাবে তখন এই চিংড়িগুলো গর্তে আশ্রয় নেয়। এই গর্ত থেকে জাল ফেলে আমরা চিংড়ি আহরণ করতে পারি। চিংড়ির ফলন। যদি ঠিকমতো খাবার দেওয়া হয় তাহলে চিংড়ির উৎপাদন হতে পারে হেক্টর প্রতি 200 থেকে 300 কেজি। চিংড়ি চাষের সুবিধা এবং অসুবিধা। ধান খেতে চিংড়ি চাষ করলে আলাদা জায়গা দরকার হয় না। চিংড়ির মল ও বর্জ্য ধান খেতে সার হিসেবে কাজ করে। ধানের জন্য ক্ষতিকারক কীট পতঙ্গগুলো চিংড়ি খেয়ে ফেলে। ধান খেতে চিংড়ি চাষের ফলে ধানের ফলন 10% বৃদ্ধি পায়। সম্পূরক খাদ্য প্রয়োগ না করলেও চলে। পরিবারের সুষম পুষ্টি নিশ্চিত হয়। ফার্মিং সিস্টেম পদ্ধতিতে চিংড়ি চাষির আয় বাড়ে, আর্থিক সচ্ছলতা আসে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। অসুবিধা হলো অনেক দিন বৃষ্টি না হলে পানি শুকিয়ে চিংড়ি চাষে অসুবিধার সৃষ্টি হয়। অনেক সময় পানির গভীরতা চিংড়ি চাষের জন্য অনুকূল হয় না। বেশি বৃষ্টি বা বন্যা হলে চিংড়ি পানির সাথে ভেসে যায়। ধান খেতে রাসায়নিক সার, বালাইনাশক, বিশেষ করে সাইপারমেথ্রিন গ্রুপের ঔষধগুলো ব্যবহার করা হলে তা চিংড়ির জন্য ক্ষতিকর। আকস্মিক ভাইরাস রোগের আক্রমণ হলে অনেক বেশি ক্ষতি হয়। এবার আমরা পার্ট 16 নিয়ে আলোচনা করব। পার্ট 16-র টাইটেলটা হলো ঘেরে গলদা চিংড়ির চাষ পদ্ধতি। আমাদের দেশে ঘেরে গলদা চিংড়ির চাষ করা হয় এবং সাধারণত খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা অঞ্চলে ঘেরে গলদা চিংড়ি চাষ করা হয়। ঘেরে গলদা চিংড়ি চাষ করতে হলে প্রথমে ঘের নির্মাণ করতে হবে। নিচু ফসলের জমি বা পতিত জমির মাটি কেটে চারিদিকে
উঁচু বা বাঁধ দিয়ে গলদা চিংড়ি চাষের উপযোগী ঘের নির্মাণ করা হয়। ঘেরের বৈশিষ্ট্যগুলো হলো সুষ্ঠু ঘের ব্যবস্থাপনার স্বার্থে ঘেরের আয়তন 20 থেকে 251% হলে ভালো। ঘের বর্গাকার বা আয়তাকার, চারিদিকের বাঁধ মজবুত হতে হবে। বাঁধের ওপর রাস্তা 1 থেকে 2 মিটার চওড়া এবং বাঁধের ঢাল অন্তত 1:1 হতে হবে। ঘেরের মাটির পিএইচ 6 এর উপরে হবে। পানির গভীরতা 1 থেকে 2 মিটার এবং অম্লমান 7.5 থেকে 8.5 হতে হবে। চাষের সময় পানির লবণাক্ততা 0 থেকে 4 ppm, তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে হতে হবে। বাইরের ঘের এবং এখানে ঘেরের কিছু ছবি দেখানো হচ্ছে। এই ছবিগুলোর দ্বারা আমরা বুঝতে পারছি এখানে 3টি ঘের রয়েছে। একটা ঘেরের সাথে আরেকটা ঘেরের কিন্তু পানি চলাচলের ব্যবস্থা করা হয়েছে। এরপরে পোনা মজুদ পূর্ব প্রস্তুতি। তলদেশের জলজ আগাছা মূল সহ সরাতে হবে এবং ঘেরের তলদেশ ভালোভাবে রোদ্রে শুকাতে হবে। বাঁধ, সুইচ গেট, বাঁশের বানা বা ছাকনি জাল সবকিছু মেরামত করতে হবে। ঘেরে পানির সাথে যেন ক্ষতিকর প্রাণী ঢুকতে না পারে সেজন্য গেটে বোনা জাল বসাতে হবে। ঘেরে ক্ষতিকর প্রাণী থাকলে রোটেনন প্রয়োগের মাধ্যমে মেরে ফেলতে হবে। হেক্টর প্রতি 1000 কেজি গোবর ঘেরের মধ্যে 10টি ঢিবি করে রাখতে হবে। পঞ্চম সপ্তাহে চুন ছিটানোর 7 দিন পর 60 থেকে 80 সেন্টিমিটার জোয়ারের পানি ছেঁকে ঘেরের মধ্যে ঢুকাতে হবে। ঘেরের পানি ঢোকানোর সময় হেক্টর প্রতি 40 কেজি ইউরিয়া এবং 20 কেজি টিএসপি দিতে হবে। সার প্রয়োগের পর ঘেরের পানির স্বচ্ছতা যদি 25 থেকে 40 সেন্টিমিটারের মধ্যে থাকে তাহলে বুঝতে হবে পানিতে চিংড়ির পুষ্টিকর প্রাকৃতিক উপাদান যথেষ্ট পরিমাণে রয়েছে। পানির রং সবুজ না হলে আবার সার দিতে হবে। পোনা নির্বাচন ও মজুদ সার। ঘেরের গুণাগুণ বুঝে প্রতি হেক্টর জলায়তনের জন্য 15,000 থেকে 30,000 পোনা অবমুক্ত করতে হবে। জলের আয়তন, জলায়তন মানে জলের যে আয়তন মানে পানির যে আয়তন, সেই পানির আয়তন অনুযায়ী আমরা পোনা অবমুক্ত করব। ঘেরের পানির তাপমাত্রা ও লবণাক্ততার সঙ্গে খাপ খাইয়ে পোনা ছাড়তে হবে। এরপরে আমরা সরাসরি চলে যাব চিংড়ির আহরণ ও ফলন। গলদা চিংড়ি 6 থেকে 7 মাসের মধ্যেই আহরণের উপযোগী হয়। প্রতি একরে 700 থেকে 1000 কেজি মাছ আহরণ করা যায়। এরপরে আমরা চলে যাব পার্ট 17তে। চিংড়ির খাদ্য ও রোগ ব্যবস্থাপনা। চিংড়িকে সাধারণত চালের মিহি কুড়া 20%, মাছের চূর্ণ 40%, সরিষার খৈল 5%, গমের ভুসি 15%, আটা 20%, মোট 100% খাবার এই শতকরা পরিমাণ অনুযায়ী দিতে হবে। রোগ ব্যবস্থাপনা। বিভিন্ন রোগের নাম এবং লক্ষণ এবং তার প্রতিকার আমরা এই ছকের মাধ্যমে জানব এবং শিখব। রোগের নাম, কয়েকটি রোগের নাম বলি। মেলানোসিস, কালো দাগ। এই রোগটির লক্ষণ হলো খোলস, লেজ ও ফুলকায় পচন ও কালো দাগ দেখা যায়। প্রতিকার হলো পুকুরের তলা, কাদা, আবর্জনা ও আগাছা পরিষ্কার করা, সময় সময় পানি বদল, সুষম হারে চুন ও মিথাইল ব্লু ppm পানিতে প্রয়োগ করা। পা খসা, দূষিত পানির কারণে এটি হয়ে থাকে। সন্তরণ পথ ভেঙে যায় বা খসে পড়ায় চিংড়ি সাঁতার কাটতে পারে না। নির্ধারিত হারে ওষুধ প্রয়োগ, প্রতি শতকে 300 গ্রাম দলচুন প্রয়োগ করতে হয়। প্রোটোজোয়া ও পরজীবী জনিত রোগ। চিংড়ির খোলস, পুষ্টিতন্ত্র, কঙ্কালতন্ত্র, বহিঃকঙ্কাল, ফুলকা ক্ষতিগ্রস্ত হয়। মাটি
ও পানি শোধন চুন দেওয়া, এগুলো করে আমরা কিছুটা লাভ পেতে পারি। খোলস শক্ত হওয়া, এটিও একটি রোগ। এই রোগের ফলে খোলস শক্ত হয়ে বৃদ্ধি কমে যায়। পানির পরিবেশ উন্নয়ন প্রতিষেধক ব্যবহার করলে এটি ঠিক হয়ে যায়। ক্যারাপেসে পাথর, ক্যারাপেসে পাথর এই রোগটি সাধারণত করাত ও ক্যারাপেসের ক্ষুদ্র ক্ষুদ্র এর ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র পাথর জমে। চুন প্রয়োগ করিয়ে বায়োগ্রো ও সুষম খাদ্য ব্যবহার করে এই পাথর দূর করা যায়। স্পঞ্জি দেহ বা খোলস নরম হওয়া, খোলস যদি নরম হয় তাহলে সেটি দুর্বল হয়ে যায় এবং চিংড়ি মারা যায়। পানিতে ক্যালসিয়াম সহ সম্পূরক খাদ্য ও শতাংশ প্রতি 1 কেজি ডলচুন প্রয়োগ করতে হবে। সারের ব্যবহার কমাতে হবে। হোয়াইট মাসেল রোগ, চিংড়ির লেজের দিকে মাংস সাদা ও শক্ত হয়। সুষম খাদ্য প্রয়োগ করলে এটি ঠিক হয়ে যায়। গায়ের শ্যাওলা পড়া রোগ, এই রোগটির ফলে চিংড়ি খোলস বদলাতে পারে না। চুন প্রয়োগ করে এই রোগটি দমন করা যায়। আমরা এবার চলে যাচ্ছি সরাসরি পাঠ 18-তে, বাগদা চিংড়ির চাষ পদ্ধতি ও অর্থনৈতিক গুরুত্ব। বাগদা চিংড়ি কয়েকটি ভাবে চাষ করা হয়: সনাতন পদ্ধতি, উন্নত পদ্ধতি, আধা নিবিড় পদ্ধতি, নিবিড় পদ্ধতি। এই কয়েকটি পদ্ধতিতে বাগদা চিংড়ি চাষ করা হয়। প্রথমে আসি সনাতন পদ্ধতি। রাক্ষসে ও বাজে মাছ দূর করা যায় না। এই পদ্ধতিতে রাক্ষসে ও বাজি মাছ দূর করা যায় না। এই পদ্ধতি পূর্বে ছিল, বর্তমানে নেই। সুনির্দিষ্ট কোনো সংখ্যায় পোনা ছাড়া হয় না। পোনা ছাড়ার পর সার ও সম্পূরক খাদ্য দেওয়া যায় না। মাটির গুণাগুণ বজায় রাখার কোনো ব্যবস্থা নেই। পুকুরের আয়তন খুব বড়। উন্নত পদ্ধতি, চিংড়ি চাষে যত্ন করে উপকরণ ব্যবহার করা হয়। পানি ব্যবস্থাপনা ও খাদ্য সরবরাহে বিভিন্ন মাত্রায় আধুনিক প্রযুক্তি অবলম্বন করা হয়। এই পদ্ধতিতে রাক্ষসে ও বাজে মাছ দূর করা হয়। মাঝারি মজুদ ঘনত্ব 60 থেকে 120টি পোনা প্রতি শতকে করা যায়। সার ও সম্পূরক খাদ্য দেওয়া হয়। এই উন্নত পদ্ধতিকে আবার দুই ভাগে ভাগ করা যায়: আধা নিবিড় পদ্ধতি, নিবিড় পদ্ধতি। আধা নিবিড় পদ্ধতিতে রাক্ষসে ও বাজে মাছ দূর করা হয়, মজুদ ঘনত্ব বৃদ্ধি করা হয়, প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি সম্পূরক খাদ্য সরবরাহ করা হয়, পানির গুণাগুণ ও গভীরতা নিয়ন্ত্রণে রাখা হয়, পানি পরিবর্তন ও অক্সিজেনের সরবরাহ ব্যবস্থা করা হয়। পুকুরের আয়তন ছোট হয়ে থাকে। নিবিড় পদ্ধতিতে প্রতি বর্গমিটারে 100টি পর্যন্ত পোনা ছাড়া হয়। এই পদ্ধতিতে রাক্ষসে ও বাজে মাছ দূর করা হয়। অধিক মজুদ ঘনত্ব পাওয়া যায়। পানি যথাযথ সংমিশ্রণ করে লবণাক্ততা রাখা হয়। এরেটর মেশিন দ্বারা অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা হয়। শুধুমাত্র উন্নত মানের সম্পূর্ণ খাদ্যের ওপর এটি নির্ভরশীল। বাগদা চিংড়ির ধাপসমূহকে 3 ভাগে ভাগ করা যায়, যথা পোনা ছাড়ার আগে, পোনা ছাড়ার সময় এবং পোনা ছাড়ার পর কিছু গুরুত্বপূর্ণ কাজ। এর ভিত্তিতে বাগদা চিংড়ির চাষকে 3 ভাগে ভাগ করা হয়েছে। পোনা ছাড়ার আগে করণীয়: আগাছা ও পার পরিষ্কার, রাক্ষসে ও বাজে মাছ অপসারণ, চুন প্রয়োগ, সার প্রয়োগ, প্রাকৃতিক খাদ্য পরীক্ষা, পানির বিষাক্ততা পরীক্ষা, চিংড়ির আশ্রয়স্থান স্থাপন। পোনা ছাড়ার পর করণীয়: পোনা মজুদের পরিমাণ নির্ধারণ, ভালো খারাপ পোনা শনাক্তকরণ, পোনা পরিবহন, পোনা টেকসই করা ও ছাড়া। পোনা ছাড়ার পর করণীয়: পোনা বেঁচে থাকা দেখা, পানি বদল করা, সার প্রয়োগ, সম্পূরক খাদ্য প্রস্তুত, চিংড়ির নমুনা দেখা, চিংড়ি ধরা এবং বিক্রয়। বাগদা চিংড়ির গুরুত্ব। বাগদা চিংড়ি অর্থনৈতিক গুরুত্ব অনেক। এটি বাংলাদেশে 2,05,654 হেক্টর জমিতে বাগদা চিংড়ি চাষ করা হয় এবং এর উৎপাদন হল 68,272 মেট্রিক টন। এবার আমরা পাঠ 19-এ চলে যাচ্ছি। পাঠ 19-এর টাইটেলটা হলো উপকূলীয় এলাকায় এককভাবে
বাগদা চিংড়ি চাষ। এককভাবে মানে হলো এর সাথে কোনো ধান বা অন্যান্য ফসল চাষ করা হবে না। বাংলাদেশের ৬৭টি প্রজাতির চিংড়ির মধ্যে ৩৬টি প্রজাতির চিংড়ি উপকূলীয় লোনা এলাকায় হয়ে থাকে। তার মধ্যে বাগদা চিংড়ি হলো একটি। সাধারণত উপকূলীয় লোনা এলাকায় ঘের নির্মাণ করে বাগদা চিংড়ির চাষ করা হয়। তাহলে আমরা ঘের নির্মাণ পদ্ধতিতে বাগদা চিংড়ি চাষ সম্পর্কে একটু জেনে নেই। সুষ্ঠু ঘের নির্মাণ ও কারিগরি ব্যবস্থার স্বার্থে ঘেরের আয়তন ৩ থেকে ৭ হেক্টর হলে ভালো হয়। কোনো আগাছা থাকলে চলবে না। পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। ২০% জায়গায় নার্সারি পুকুর স্থাপন করতে হবে। ঘেরের গভীরতা ১.২ থেকে ১.৫ মিটার হতে হবে। পিএইচ এর মান ৭ এর উপরে হতে হবে। পোনা মজুদ পূর্ব ঘের প্রস্তুতি। এক্ষেত্রে যে সমস্ত বিষয়ে আলোচনা করা হলো সেটা হলো রাক্ষসে ও অন্যান্য মাছ দূর করা। ভেটকি, তেলাপিয়া, বিষতারা এগুলো হলো চিংড়ি মাছের জন্য ক্ষতিকর। এগুলো চিংড়িকে খেয়ে ফেলে এবং চিংড়ি সম্পূরক খাদ্যে ভাগ বসায়। তাই এই সকল মাছগুলোকে রোটেনন বিষ ২০ থেকে ৩০ গ্রাম প্রতি শতকে দিয়ে দূর করতে হবে। চুন প্রয়োগ করে আমরা ক্ষতিকর গ্যাস দূর করতে পারি এবং জীবাণু ধ্বংস করতে পারি। এই জন্য চুন প্রয়োগ করা হয় আর নির্দিষ্ট পরিমাণে সার প্রয়োগ করা হয়। এখানে পরিমাণটা ছক আকারে দেখানো হয়েছে। চিংড়ির আশ্রয়স্থান নির্মাণের জন্য উদ্ভিদ না থাকলে তাল, নারিকেল ও খেজুর, শুকনো পাতা, বাঁশ, লিগিউম জাতীয় নয় এমন গাছের ডাল বা শাখা দিয়েও জলাশয়ের তলায় আশ্রয়স্থল সৃষ্টি করা যায়। এবার আমরা জানবো পোনা নির্বাচন কিভাবে করতে হয়। পোনার দেহ সোজা হবে, আঁকা বাঁকা হবে না, খয়েরি স্পষ্ট দাগ থাকবে, তাহলে আমরা সেই পোনাটাকে বাছাই করব। এরপরে বাগদা চিংড়িটাকে খাপ খাওয়াতে হবে। পোনাকে খাপ খাওয়াতে হবে পানির সাথে। তো পানির তাপমাত্রা আর বাগদা চিংড়ির শরীরের তাপমাত্রা ভিন্ন। তো আমরা একটা পলিথিন ব্যাগের মধ্যে বাগদা চিংড়িটাকে রাখবো এবং সেই পলিথিনটাকে কী করব, পানির ওপর ভাসিয়ে রাখবো। আধা ঘন্টা পরে পলিথিনের মুখ খুলে চিংড়ি মাছটাকে ছেড়ে দেব, চিংড়ির পোনাটাকে ছেড়ে দেবো। এভাবে খাপ খাওয়ানো হয়ে গেল। পোনা মজুদের হার। পোনা সাধারণত হেক্টর প্রতি ৩০ থেকে ৪০ হাজার সংরক্ষণ করা যায়। বাগদা পোনা মজুদ পরবর্তী ব্যবস্থাপনা, মানে বাগদার পোনা মজুদ করার পরে কি করব। প্রথম কাজটা হলো পোনা, পানি ও খাবার ব্যবস্থাপনা। পোনার বেঁচে থাকার পর্যবেক্ষণ। পোনা ছাড়ার ৬ থেকে ৮ ঘন্টা পর পোনার চলাফেরা পর্যবেক্ষণ করতে হবে। পোনা পর্যবেক্ষণ করে রোগবালাইয়ের চিকিৎসা করতে হবে। পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে পানির তাপমাত্রা, দ্রবীভূত অক্সিজেন, লবণাক্ততা, অম্লত্ব, স্বচ্ছতা যাতে চিংড়ি চাষের অনুকূলে থাকে তা খেয়াল করতে হবে। সার প্রয়োগ। প্রতি শতকে ৮০ থেকে ১০০ গ্রাম ইউরিয়া, ২০ থেকে ৩০ গ্রাম টিএসপি সার প্রয়োগ করতে হবে। আর এখানে একটা ছক আছে, এই ছকটা হলো বয়স ভেদে সারের পরিমাণ। এইটা তোমরা দেখে নিও। চিংড়ির পরিচর্যা ও রোগবালাই। চিংড়ি সাধারণত সুস্থ সবল রোগমুক্ত রাখতে গেলে চিংড়ির পুকুরের তলায় যে কাদা থাকে সেই কাদাটাকে তুলে ফেলতে হবে, চুন প্রয়োগ করতে হবে। দুর্বল চিংড়ি সাময়িকভাবে অসুস্থ হয়ে যেতে পারে, সেটাকে সুস্থ করতে হবে। চিংড়ি চাষের পানি দূষিত হলে পরজীবীর আক্রমণ বেড়ে যায়। এছাড়া বাগদা চিংড়ি ভাইরাসের মাধ্যমে সবথেকে বেশি সংক্রমিত হয়। অন্যান্য পরিচর্যার মধ্যে রয়েছে আশ্রয় ডালপালা দেওয়া, মানে চিংড়ি মাছের ঘেরে বা পুকুরে আমরা কি করব, কিছু ডালপালা দিয়ে দেব। সেই ডালপালার মধ্যে ওরা আশ্রয় নেয় এবং দুর্বল অসুস্থ যেগুলো আছে সেগুলো আশ্রয় নেয় এবং সুস্থ হয়ে গেলে সেটি আবার চলাফেরা করে।
চিংড়ি আহরণ পোনা ছাড়া 4 থেকে 5 মাসের মধ্যে প্রতিটি চিংড়ির ওজন ও লক্ষ্যমাত্রায় পৌঁছানোর পরপরই খণ্ডকালীন আহরণ কার্যক্রম শুরু করা যায়। ফলন চিংড়ির ফলন প্রতি হেক্টরে 1500 থেকে 1800 কেজি হয়ে থাকে। লবণ খেতে চিংড়ির চাষ লবণ খেতে আমরা যদি চিংড়ির চাষ করতে চাই তাহলে কি হবে? অর্থাৎ যে জমিটা খুব বেশি লবণাক্রান্ত বা লোনা যে ক্ষেত, সেই ক্ষেতে আমরা যদি চিংড়ি চাষ করতে চাই তাহলে কি করতে হবে? প্রথমে জমি প্রস্তুত করতে হবে। জমির আয়তন 1 থেকে 2 হেক্টর হতে হবে, আগাছা মুক্ত হতে হবে, গভীরতা 1 মিটার হতে হবে, এর পিএইচ এর মান হবে 7 এর উপরে, লবণাক্ততার মাত্রা 17 পিপিটি হবে, জৈব সার, চুন ইত্যাদি সঠিক পরিমাণে প্রয়োগ করতে হবে। এরপরে জমিতে পানি প্রবেশ করাতে হবে। জমি প্রস্তুত ও চুন প্রয়োগে 10 থেকে 11 দিন পর 65 সেন্টিমিটার জোয়ারের পানি ঢুকাতে হবে। সার প্রয়োগ পোনা ছাড়ার 1 সপ্তাহ পর প্রাকৃতিক খাদ্য জন্মানোর জন্য প্রয়োজনীয় পরিমাণে সার প্রয়োগ করতে হবে। মাছ আহরণ পোনা মজুদের 5 মাস পর থেকে মাছ আহরণ করা শুরু হবে। এবার আমরা সর্বশেষ অধ্যায় চলে এসেছি, পার্ট 21, বাগদা চিংড়ির রোগ ব্যবস্থাপনা। বাগদা চিংড়ির একটি রোগ নিয়ে আমরা আলোচনা করব, সেটি আলোচনা করে আমাদের এইটা চ্যাপ্টারটা শেষ হবে। সেটি হলো বাগদা চিংড়ির অ্যান্টেনা বা সন্তরণ পদ খসে যাওয়া রোগ। এই যে ছবিটা দেখছো, পরিবেশগত কারণ যেমন দূষিত পানি, পিএইচ এর নিম্নমান ইত্যাদির কারণে এটি হয়ে থাকে। মজুদের 3 থেকে 4 মাস পর অ্যান্টেনা সন্তরণ পদ খণ্ডিত হয়ে যায় এবং ঝরে পড়তে থাকে। সাময়িকভাবে সম্পূরক খাদ্য প্রয়োগ বন্ধ রাখা, পানি পরিবর্তন করা, পিএইচ পরীক্ষা করা, এগুলোর মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। খোলস শক্ত হওয়ার কারণ পরিবেশগত কিছু কারণ রয়েছে, যেমন লবণাক্ততা বা তাপমাত্রা বেড়ে গেলে খোলস শক্ত হয়ে যায়। এর লক্ষণ হলো বয়সের তুলনায় চিংড়ি বা বিশেষ করে স্ত্রী চিংড়ির দৈহিক বৃদ্ধি কমে গেলে। এর প্রতিরোধ করা যায় কিভাবে? পানির পরিবেশ উন্নত করতে হবে, প্রতিষেধক ব্যবহার করতে হবে। তো আজকে আমরা এই পর্যন্ত শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা আরও অন্য পাঠ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।